সম্প্রতি দেশের রপ্তানির তথ্য সংশোধন করা হয়েছে। তাতে 2 বছরে দেশের রপ্তানি তথ্য থেকে উধাও হয়েছে বড় অঙ্কের ডলার। কিভাবে এমন হলো, এসব নিয়ে আজকে আলোচনা করতে চাই। স্বাগত জানাচ্ছি বার্তা কক্ষ থেকে। বার্তাকক্ষের আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালিউর রহমান। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজকে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে রপ্তানি তথ্যের গরমিল সমন্বয়হীনতার কারণে। তো সেই রিপোর্টে আসলে বলা হচ্ছে যে 2 বছরের বেশি সময় ধরে রপ্তানি উন্নয়ন যে কর্তৃপক্ষ ব্যুরো ইপিবি, তারা যে রপ্তানির মূল্যের যে হিসেবে তথ্য হয়েছিল সেখানে একটা ঘাটতি দেখা গেছে সংশোধিত তথ্যে। এবং সেখানে দেখা গেছে যে গত 2 বছরে 10 মাস করে 20 মাসের 2300 কোটি ডলারের একটা ঘাটতি বা একটা কম বেশি আছে। তো আসলে এই বিষয়টা নিয়ে গতকালকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও কথা বলেছেন। সেই বিষয়টি আপনার সঙ্গে কথা বলতে চাই। তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনার প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে রপ্তানি মূল্য, এটা হিসেবটা আসলে কীভাবে হয় বা জিনিসটা কি? রপ্তানি মূল্যের হিসেবটা আসলে করে হলো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবি, রপ্তানি উন্নয়ন ব্যুরো। এবং আমরা প্রতি মাসের শুরুতেই আসলে ইপিবির দেয়া এই তথ্য আমরা প্রকাশ করি। আমরা এটা জানাই যে রপ্তানি কী পরিমাণ হয়েছে এবং সেটা দেখা যায় যে রপ্তানি প্রায় প্রতি মাসেই বাড়ছে। বছর শেষে বড় একটা সংখ্যা দেওয়া হয় এবং দেখা যায় যে প্রতি বছরই বাংলাদেশের রপ্তানি মোটামুটি 10-15% করে বাড়ছে আর কি। সবাই খুব খুশি থাকে, কিন্তু সেটা নিয়ে এই প্রশ্নটা আসলে উঠেছে। ব্যবসায়ীরা অনেকদিন ধরেই বলছিলেন যে আসলে যে হিসাবটা দেওয়া হচ্ছে সেখানে হয়তো কোনো গণ্ডগোল আছে। আমরা এরকম রিপোর্টও করছিলাম যে পরিমাণ রপ্তানির হিসেব দেওয়া হচ্ছে ইপিবি থেকে, টাকা তো সেই পরিমাণ আসছে না, তাহলে সেই টাকাটা আসলে কোথায় যাচ্ছে? এটা নিয়ে দীর্ঘদিন ধরেই আসলে এক ধরনের একটা অনিশ্চয়তা ছিল। এমন বলা হয়েছিল যে আসলে এটা একটা ডিলেড হচ্ছে, অ্যারাইভাল, টাকাটা পরে আসছে, কিন্তু সেটা নিয়েও আসলে প্রশ্নটা ছিল। কেউ কেউ এমন কথাও ছিল যে টাকা আসলে হয়তো রপ্তানি করা হচ্ছে কিন্তু ওই টাকাটা দেশে আসছে না, এটা ওইখানেই থেকে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, এরকম কথাবার্তা হচ্ছিল। সর্বশেষ যেটা হয়েছে যে ইপিবির যে সেই হিসেব, বাংলাদেশ ব্যাংক বলছে যে আসলে এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটাই তারা আসলে চিহ্নিত করেছে এবং তারা বলছে যে এই 1 বছরের হিসাব তারা প্রথমে করেছে, সেখানে তারা বলছে প্রায় 14 বিলিয়ন ডলারের মতো কম, মানে গত 10 মাসে জুলাই থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত, এবং তার আগের বছরের যে 10 মাস সেখানে তারা হিসাব করে দেখেছে সব মিলিয়ে প্রায় 23 বিলিয়ন ডলার বা 2300 কোটি ডলারের মতো একটা, মানে এটা যেটা হয়েছে যে আমাদের হিসাবে যেটা ছিল সেটা এখন আর নাই। তার মানে এটা আসলে এই টাকাটা উধাও হয়ে গেছে, বাস্তবে এই টাকাটা এক্সিস্ট করছে না, সেই কারণেই এটা আসলে উধাও হয়ে গেছে, এই জিনিসটা বলা হচ্ছে। এখন ব্যাপারটা হলো যে এই হিসাবটা বাংলাদেশ ব্যাংক সংগ্রহ করে হলো যে ব্যাংকের মাধ্যমে, যখন এই যে এক্সপোর্ট যেটা হয়, এক্সপোর্টের টাকাটা কি পরিমাণ আসছে সেটা ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক একটা হিসেব নেয়। আবার অন্যদিকে কাস্টমস কিন্তু, মানে এনবিআর যেটা জাতীয় রাজস্ব বোর্ড, তাদের আওতাধীন যে কাস্টমস আছে তারাও কিন্তু একটা হিসেব নেয়, কারণ যখন এক্সপোর্ট হয় তাদের কাছে একটা হিসেব থাকে যে কি পরিমাণ এক্সপোর্ট হলো। এই ধরনের তথ্যে কিন্তু অনেক রকমের আসলে গড়মিল ছিল, দীর্ঘদিন ধরেই ছিল এটা, এবং অনেক দিন ধরেই আমরা, মানে কোনো গণমাধ্যম বলছে যে 10 বছরে হিউজ পরিমাণ আসলে ডলার বাংলাদেশে এটা আসেনি। সো এক্সপোর্টের যেটা ইপিবি দিচ্ছে এবং যে টাকাটা বাংলাদেশে আসছে, যেটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, প্রতি বছরই আসলে বড় রকমের একটা গড়মিল কিন্তু এখানে ছিল, এবং সেই গড়মিলটাই বাংলাদেশ ব্যাংক বলছে এটা সংশোধন করা হচ্ছে। এখন সেই যে সংশোধন করা হচ্ছে, এখানে একটা বড় রকমের আসলে একটা, মানে বলা যেতে পারে একটা ঘাটতি বা একটা টাকা উধাও হয়ে যাওয়ার একটা ঘটনা এখানে ঘটে গেছে। তাহলে মিরাজ ভাই, আসলে এখানে সমস্যাটা কোন জায়গাটাতে? এটা কি সমন্বয়ের অভাব নাকি এখানে অন্য কিছু আছে? এখানে মূলত যেটা বলছিল, যেটা আপনি বলছিলেন যে সালমান এফ রহমান বলছিলেন, উনি মূলত 3টা সংস্থাকে উনি বলছেন যে এদের সমন্বয়ের একটা অভাব আছে আর কি। এই তিনটা সংস্থা কারা? বাংলাদেশ ব্যাংক, ইপিবি এবং এনবিআর। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক থেকে আসলে সরকারের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকে এই বিষয়গুলো এর আগে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে তারা মূলত দায়ী করছে
ইপিবি এবং এনবিআরকে দায়ী করেছে, এবং সেখানে তারা বলেছে, বাংলাদেশ ব্যাংক বলেছে তারা 6টা কারণ আসলে বেসিক্যালি এখানে চিহ্নিত করেছে যে কেন এই মানে তথ্যে গরমিলটা কেন হচ্ছে, রপ্তানি আয়ের যে তথ্য সেখানে কেন এটা গরমিল হচ্ছে। সেখানে বাংলাদেশ ব্যাংক যেমন বলছে সেটা হলো যে অনেক ক্ষেত্রে ডাবল কাউন্টিং হচ্ছে, মানে এটা যে রপ্তানিটা হচ্ছে সেটা আসলে 2বার বা 3বার হয়তো এটা কাউন্ট করা হচ্ছে। হ্যাঁ, মানে যখন এন্ট্রি দেয় সেখানে আসলে মাল্টিপল এন্ট্রি হচ্ছে, সেটা হলো একটা কারণ তারা বলছে। বাংলাদেশ ব্যাংক আরেকটা মানে কারণ বলছে, সেটা হলো ওরা বলে যেটাকে সিএমটি, কাটিং, মেকিং এবং ট্রিমিং, এটা মানে পোশাকের ক্ষেত্রে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে বাংলাদেশ থেকে মূলত আসলে রপ্তানি আয় ওইটুকু হয়, সত্যিকার রপ্তানি হয় সেটা হলো শুধুমাত্র মেকিং চার্জ, মানে কাপড়টা তৈরি করার চার্জ। কিন্তু ইপিবি কাপড়ের এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেগুলোরও আসলে দাম এটার মধ্যে নিয়ে আসে, সেই হিসাবটাও এর মধ্যে নিয়ে আসে। সো একটা ইনফ্লেটেড একটা ফিগার এখানে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ব্যাংক আরও বলছে যে ইপিবি অনেক সময় স্যাম্পল আইটেম যেগুলো পাঠানো হয় সেগুলোর দামও একটা হিসাব করে, যদিও সেটা আসলে হিসাব করার কথা না। এটা হলো ইপিবির ক্ষেত্রে তারা এটা বলছে। অনেক সময় বলা হচ্ছে যে ইপিজেড থেকে, বাংলাদেশের ভিতরে যে কিছু ইপিজেড আছে, ইপিজেড থেকে স্থানীয়ভাবে কিছু পণ্য বিক্রয় হয়, সেগুলোকে আবার রপ্তানি হিসাবে দেখানো হচ্ছে। তো সেইটার জন্য আসলে ওই যে রপ্তানি আয়ের একটা বড় একটা ফিগার হচ্ছে। এবং সর্বশেষ যেটা বলছে 6 নম্বর একটা পয়েন্ট, সেটা বলছে যে স্টক লট, ডিসকাউন্ট এবং কমিশনজনিত কারণে ক্ষয়ক্ষতি ইপিবি কর্তৃক সমন্বয় করা হয় না। যে ওই যে মানে স্টক লটের ফলে যে একটা ক্ষয়ক্ষতি হয় অথবা কমিশনের কারণে যে আসলে কিছু অর্থের যে একটা হিসাব থেকে বাদ যায়, সেটা আসলে বাংলাদেশ এটা ইপিবি সমন্বয় করে না, সেই কারণে আসলে এই সমস্যাটা হচ্ছে। সো এই 6টা কারণ তারা বলছে যে এই 6টা কারণের কারণে এই যে তথ্যে গরমিলটা হয়েছে। এখন ইপিবি আসলে কেন এই ডাবল কাউন্টিং করা বা এরকমভাবে হিসাবটা তারা করছিল, তাদের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আমরা পাইনি। আজকে যদিও একটা মিটিং ছিল যেখানে ইপিবি ছিল, বাংলাদেশ ব্যাংক ছিল, এনবিআর ছিল, সেখানে যতদূর আমরা যেটা জেনেছি সেখানে এখন সিদ্ধান্ত হয়েছে যে নতুনভাবে একটা হিসেব পদ্ধতি তারা আসলে অনুসরণ করবে এবং সবার সমন্বয়ে সেই হিসাব পদ্ধতিটা অনুসরণ করা হবে। সো ইপিবি আর এককভাবে এই কাজটা করবে না, যে কারণে কিন্তু যেটা বলছিলাম যে মাসের শুরুতেই আমরা একটা রপ্তানির ফিগার পাই যে আগের মাসে কি পরিমাণ রপ্তানি হলো, এটা ধরেন একটা মাসের প্রথম সপ্তাহেই এটা পাওয়া যায়। আজকে জুলাই মাসের 8 তারিখ হয়ে গেছে, ইপিবির কাছ থেকে কিন্তু আমরা জুন মাসের কোনো হিসাব এখনও পাই নাই। সো মনে হচ্ছে যে ওই ব্যাপারগুলো আসলে যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে, সো ইপিবি হয়তো ওই জিনিসটা ঠিকঠাক করে তারপরে সেটা প্রকাশ করবে। সো আমরা জানি না যে জুন মাসের রপ্তানি আয়ের চিত্রটা আসলে শেষ পর্যন্ত কি হয়েছে, কীরকম হবে। প্রথমে বলছিলাম যে এই সংক্রান্ত প্রথম একটি প্রতিবেদন রয়েছে যে রপ্তানি তথ্যে গরমিল সমন্বয়হীনতার কারণে। তো এখানে এমসিসির সাবেক একজন সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামকে একটা কোট করা হয়েছে। আপনি বলছেন যে নতুনভাবে হিসেব করা হচ্ছে। উনি বলছেন যে সম্প্রতি ইপিবির রপ্তানির তথ্যে সংশোধন করা হয়েছে, তবে তথ্য ও নথিপত্রের প্রক্রিয়া ডিজিটাল হলে এই ভুল হতো না। তো তাহলে কি আমরা বলতে পারি যে এই যে রপ্তানি বা আমদানি যেটাই হোক, এই ক্ষেত্রে কি এখনও আমরা পুরোপুরি ডিজিটালাইজেশনে যেতে পারিনি? এখনও কি আমরা মানে কিছুটা অ্যানালগ পদ্ধতিতেই এই কাজগুলো করছি কি? সমস্যাটা আছে এই কারণে, সে পুরোপুরি ডিজিটাল হলে তাহলে তো ডাবল এন্ট্রি হওয়ার কথা না, একই পণ্য তো বারবার আসলে এন্ট্রি হওয়ার কথা না, কোথাও একটা ঝামেলা আছে। কম্পিউটার ইউজ করা হয় না তা না, কিন্তু সেটা কিভাবে করা হচ্ছে কোথাও কোনো একটা ঝামেলা আছে। মূল কথাটা যেটা মনে হয় সেটা হলো যে বাংলাদেশে যে কোনোভাবে হোক না কেন এখানে পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে আসলে একটা সমস্যা আছে। আমরা এটা দেখেছি যে সরকারিভাবে যে ধরনের পরিসংখ্যানই দেওয়া হয় না কেন সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করা হয়। এই যে বাংলাদেশ ব্যাংক একটা হিসেব তারা বলছে যে ইপিবির অথবা তারা এনবিআরের উপরে যে তারা দায়ী করছে, বাংলাদেশ ব্যাংক যে খেলাপি ঋণের যে একটা হিসেব দেয় সেটা নিয়েও প্রশ্ন আছে। হ্যাঁ, অনেকেই বলে যে বাংলাদেশ ব্যাংক যে খেলাপি ঋণের যে চিত্রটা দিচ্ছে এটা আসলে পূর্ণাঙ্গ চিত্র না, অনেক খেলাপি ঋণ আছে যেটা আসলে এটা হিসেবের মধ্যে আসছে না বা এটা প্রকাশ করা হচ্ছে না। আমরা জানি যে বাংলাদেশের পরিসংখ্যান মূলত আসলে কাজ করে হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস এর পরিসংখ্যান নিয়েও অনেক সময় প্রশ্ন করা হয়, যেমন মূল্যস্ফীতির হিসেব।
হ্যাঁ, মূল্যস্ফীতির হিসাব, এই যে আমরা মাত্রই মূল্যস্ফীতির হিসাব দেওয়া হয়েছে বাংলাদেশে, এখন মূল্যস্ফীতি বলা হয়েছে যে জুন মাসে মূল্যস্ফীতি, সার্বিক মূল্যস্ফীতি সামান্য একটু কমেছে 9.72% মতো। তার এখন এই যে 9.72% অথবা 10-এর নিচে এখন এটা আছে, অনেকেই কিন্তু এই মূল্যস্ফীতির যে হিসেব সেটা নিয়ে প্রশ্ন তারা করেন এইটা করে, যে বাস্তবে যখন আপনি বাজারে যাচ্ছেন, কোনো একটা পণ্য কিনতে যাচ্ছেন, আপনার জীবনযাত্রার যে ব্যয়, তার সাথে কিন্তু এই বিবিএসের দেয়া হিসাব খুব একটা কিন্তু আসলে মেলে না, প্রতিফলিত হয় না। কারণ আমরা যারা প্রতিদিন বাজারে যাই, আমরা যারা পণ্য কেনাকাটা করি, আমরা দেখছি জিনিসপত্রের দাম বাড়ছে, এবং এটা অনেক সময় এতটা বাড়ছে যে ওই যে 9% 10% যে একটা হিসাব দেওয়া হয়, কেন যেন অনেকের মধ্যে একটা সন্দেহ, অনেকের মধ্যে একটা মানে ঠিক বিশ্বাসযোগ্য, তারা এটা মনে করেন না যে মূল্যস্ফীতি হয়তো এত কম না, অনেকেই মনে করেন এর চেয়ে বেশি। এটা একেবারেই যে খুব কথা তা না। কিছুদিন আগে বিআইডিএস সরকারি যে গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা একটা হিসাব করে দেখিয়েছে যে গত বছর ডিসেম্বরে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল 15% মতো। তারা এটা বলেছিলেন, কারণ এটা তারা নিজস্ব একটা হিসেব করে, তারা কিছু স্যাম্পল কালেক্ট করে তারা এটা করেছিলেন। ওই সময় বাংলাদেশের মানে বিবিএসের পক্ষ থেকে খাদ্য মূল্যস্ফীতি 10-এর কম বেশি ছিল আর কি। সো এই যে সরকারি যে তথ্য, সরকারি যে পরিসংখ্যান, সেটা নিয়েও কিন্তু আসলে একটা বড় প্রশ্ন আছে। সো ডিজিটালাইজেশন যদি করা হয়, কোনো সন্দেহ নাই পরিসংখ্যানের মান সেটা ভালো হবে। তার চেয়েও যেটা বড় বিষয় সেটা হলো যে এই পরিসংখ্যানগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু সরকারি অনেক নীতি এগুলো আসলে নেওয়া হয়, অনেক রকমের বরাদ্দ হয়, টাকা পয়সা খরচ করা হয়। সেই কারণে এই পরিসংখ্যান ঠিক করা খুব জরুরি বিষয়। কারণ পরিসংখ্যানটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে পরে কিন্তু আসলে আমি যে এন্ড রেজাল্ট, আউটপুট, সেটা কিন্তু আসলে খুব একটা ভালো হবে না। এই ব্যাপারে সরকারের সত্যিকার অর্থেই ভালো আসলে কিছু পদক্ষেপ নেওয়া দরকার, ভালো একটা কাজ করা দরকার। ধন্যবাদ ভাইয়া। একদম আমরা আজকে আলোচনা করতে করতে অনুষ্ঠানের শেষে চলে আসছি। আমরা আলোচনা করছিলাম দর্শক যে রপ্তানি তথ্যে গরমিলের কারণ কি। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। আগামীকাল আমরা আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সেই পর্যন্ত প্রথম আলোর সঙ্গেই থাকুন। আর প্রথম আলোর সঙ্গে থাকতে আপনারা ভিজিট করুন prothomalo.com/video, আর ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।